রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলের কয়েকটি জেলা, বিদ্যুৎহীন বিভিন্ন অঞ্চল, এখনো কাটেনি জলাবদ্ধতা। বাতাস ঘরবাড়ি সব বেশি গেছে। 5 দিনের মধ্যে কোনো খাবার দাবার হবে না। আমাগো চুলা চাটকি সব পুকুরে নেমে গেছে। মারা গেছে 2 জন, মালিকও মারা গেছে, স্টাফ মারা গেছে, এবং তারপরে আরেকজন অবস্থা খারাপ, তারা ঢাকা ট্রান্সফার করে দিয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজধানীতে 4 জনের মৃত্যু। এমপি আনার হত্যাকাণ্ডের কুল কিনারা করতে পারছে না দুদেশের গোয়েন্দারা। রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য আসামিদের, মূল অভিযুক্ত শাহিনের রহস্যময় বাড়ির সন্ধান। শিক্ষা উন্নয়নে নারী এগুলেও কাটেনি পিরিয়ড নিয়ে সামাজিক ট্যাবু। গণশৌচাগারের বেহাল দশায় দেখা দিচ্ছে শারীরিক জটিলতা। প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কাপড় ইউজ করছে। এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয়, সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারহানা নাসি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল, বিপর্যস্ত জনপদ, সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ, বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। খাগড়াছড়িতে পানিবন্দী 2 শতাধিক পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ি আর ফসলের ক্ষেত। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে উপজেলা প্রশাসন। যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ, চরাঞ্চল সহ বেশ কিছু উপকূলবর্তী ও পাহাড়ি এলাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, সাতক্ষীরা সহ কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্বীপ ও চরাঞ্চলে যোগাযোগ সম্ভব হচ্ছে না। সুন্দরবনের সুপতি, হারবাড়িয়া, দুবলার চর, কটকা সহ বিভিন্ন এলাকায় কাঁচা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় এখনও পৌঁছাতে বন বিভাগের কর্মীরা পারেনি। খাগড়াছড়ির আলুটিলায় পাহাড়ের মাটি ধসে যান চলাচল বন্ধ রয়েছে। সাইক্লোন সেন্টার থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। কোথাও কোথাও শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই। দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিরভাগ শহর জলাবদ্ধ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো। পানি আছে, চুলে রান্না যাচ্ছে না, খাওয়া দাওয়া যাচ্ছে না, থাকা যাচ্ছে না, পানি আর পানি, পানি তো কোনো দিকে যাচ্ছে না। আমরা খুব ভয়াবহতা আছি, পোলা পানি এক্সিডেন্ট করে না মারা যায় নাকি পানির ভিতরে পড়ে। পানি হচ্ছে 3 দিন মানে ঘরে আছে। দর্শক, ঝড়ের প্রভাব আর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, যে সুন্দরবন ঘূর্ণিঝড়ের পরে সবসময় হাতি একেবারেই ঢাল হয়ে থাকে আমাদের, সেই সুন্দরবন কেমন আছে একটু জানতে চাই। আর বেড়ি বাঁধগুলো কি দফায় পরিস্থিতি সামাল দিতে পারলো কিনা? ন্যান্সি, সুন্দরবনের কথা দিয়ে শুরু করতে চাই। আমরা কিন্তু সুন্দরবনের একেবারেই ঘেঁষা একটি স্থানে দাঁড়িয়ে রয়েছি। পাশেই দেখছেন সুন্দরবনের যে এরিয়া, সেটি শুরু হয়েছে এখান থেকে। তো আমরা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি ঘূর্ণিঝড়ে বনের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনের যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে, সে সকল কেন্দ্রের যে ওঠানামার যে জেটিগুলো এবং সুন্দরবনের মধ্যে যে সকল ছোটখাটো স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়েছে, তারা আমাদেরকে বলেছে। এবং তারা যেহেতু ঝড়ের থাকার কারণে বন বিভাগের কর্মীদের কিন্তু আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেয় বন বিভাগের কর্তৃপক্ষ, তারা কিন্তু উপকূলে অবস্থান করছিল। হয়তো আজকে সকাল থেকেই কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি, এবং এখনই কিন্তু সুন্দরবনের হয়তো বন বিভাগের কর্মীরা সুন্দরবনের ভিতর প্রবেশ করবেন, তখনই কিন্তু এর মূল যে বাস্তব চিত্রটা হয়তো আমরা আর তখন বেশি দর্শকদের দেখাতে পারবো। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি আমাদের উপকূলীয় সাতক্ষীরায় বেড়িবাঁধ না ভাঙার কারণে খুব বেশি কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবে যে সকল
ছোটোখাটো ঘরগুলো ছিল, মাটির ঘর বা টিনের ছাউনি, সেই ঘরগুলো বিধ্বস্ত হয়েছে এবং উপকূলীয় অঞ্চলের যে সকল মাছের ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। ন্যান্সি। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে এবার সরাসরি যাচ্ছি আগারগাঁও আবহাওয়া অফিসে। সহকর্মী নূরনবী সরকার আছেন সেখানে। নূরনবী, একটু জানতে চাই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সবশেষ কি তথ্য আছে এবং আবহাওয়া অফিস সকালে কি তথ্য দিল? ঘূর্ণিঝড় রিমাল এখন সিলেট বিভাগ এবং ত্রিপুরার ওই অংশে নিম্নচাপ আকারে অবস্থান করছে, অর্থাৎ বৃষ্টিপাত ঘটিয়ে সেটি দুর্বল হতে হতে এখন নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় থেকে। এবং রিমালের প্রভাবে আকাশ এখনো পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 250-এর উপরে চট্টগ্রামে এবং 250-এর উপরে চট্টগ্রামে এবং চাঁদপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম সে অঞ্চলে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। তবে ঢাকাতে যে ফোরকাস্ট তারা করছে, এখন হয়তো বা ভারী বৃষ্টিপাত হবে না। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে মেঘ এসেছে তার ফলে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তবে শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা, জলজট যেটি হয়েছিল সেটি এখন বলা চলে যে কেটে গেছে। বিভিন্ন নিচু যে জায়গাগুলো রয়েছে সেখানে জলজটের কিছুটা আমরা খবর পেয়েছি। আবহাওয়া অফিস বলছে যে আর ভারী আকারে বর্ষণ হয়তো থাকবে না, তবে বৃষ্টির যে পূর্বাভাস মাঝারি এবং স্বল্পমাত্রা সেটি কিন্তু থাকবে। তবে চট্টগ্রাম অঞ্চলে যেহেতু পাহাড় ধস হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, সেখানে যদি ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হতে থাকে তাহলে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, যে হিল ট্র্যাক্সগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে হতে পারে। এমনিতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যদি সূর্যের দেখা মেলেনি তবে আলো ফুটে উঠেছে, মেঘ রয়েছে, বাতাস, ঝোড়ো বাতাস যেটি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাব উপকূল থেকে যখন চলে এসেছে, বলা চলে পরিস্থিতি স্বাভাবিকের দিকে উন্নীত হচ্ছে। ন্যান্সি, সেটা নিশ্চয়ই ভালো খবর। নূরনবী, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত 8:30 থেকে 9:30-র মধ্যে হয় ঘটনাগুলো। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার থেকে ঢাকা শহরে টানা বৃষ্টি, এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণেই রাজধানীর খিলগাঁও এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান মরিয়ম নামের এক নারী। এদিন মরিয়ম ছাড়াও রাজধানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান আরও 3 জন। আমাকে খুঁজতে বের হয়েছে পরে ওই আমাদের যেই জায়গায় আর কি কারেন্টটা আর কি আর্থিং হয়েছিল, তো আমরা ওই রোডটা দিয়ে আর কি আসতেছিল পরে ওই জায়গায় আর কি শর্ট খেয়েছি। তখন আমি আবার পাশে ছিলাম বলতে একটু দূরে ছিলাম। তখন আমি আর কি দূর থেকে মানে উনি পড়ে ছিল, পরে আমি লাইট মেরে দেখছি, ওনারা বলতে একটা মুরব্বী মহিলা, পরে আমি লাইট মেরে দেখি যে আমার আম্মু। আমাদের গলির এখানে পানি হয়ে গেছে হাঁটু পর্যন্ত। তো ওইখানে যে মহিলাটা যখন যাবে রাস্তা দিয়ে, গলির রাস্তাটা, তো যাওয়ার সময় ওই খাম্বার প্লেয়ারটা ধরছে, তখন সে আর্থিংয়ে মানে পুড়ে গেছে পানির ভিতরে। আমরা কোনোভাবে একটা মানে অটো গাড়িতে করে অ্যাম্বুলেন্সে আপনার ঢাকা মেডিকেল নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর শুনি সে মারা গেছে। বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছিলেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। সংবাদ পেয়ে আমরা বিদ্যুৎ ডেস্ককে খবর দিই, ওনাদের লোকজন আসে, পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে এসে মৃত ঘোষণা করে। জলাবদ্ধতার কারণে পথে হাঁটতে যেয়ে মারা যান বাড্ডার বাসিন্দা আল আমিন। যাত্রাবাড়ির বাসিন্দা লিজা মারা যায় বাসার টিনের প্রাচীর স্পর্শ করে, এবং ব্যাটারি চালিত রিকশায় চার্জ দিতে যেয়ে মারা যান রাকিব। ভাত খাইতে যাইতে ছিল, ভাত খাওয়া যাওয়ার সময় মনে করেন যে এই চিপাগলি তো পানি হয়েছে হাঁটু সমান, তো ওই দিকে যাওয়ার সময় যে কারেন্টের লাইন যে ছিঁড়া পড়ছে ওইটা মনে করেন ওয়া জানতো না। ওই মনে করেন ছাতি লয়ে যাইতেছে, ভাত খাওয়ার সময় মনে করেন ওই পড়ে গেছে হঠাৎ করে। পরে আমি ওই দিকে আসার সময় দেখতেছি যে ওই আমার একটা চিক করে মারছে, আমি তো বুঝতে পারি না। আমি দেখতেছি যে কারেন্টের লাইন ছিঁড়া পড়ে রয়েছে। পৃথক ঘটনায় মুমূর্ষ 4 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পৃথক সময়ে একে একে 4 জনকেই মৃত ঘোষণা করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এখনো ধোঁয়াশায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার প্রকৃত কারণ। দুদেশের বাঘা গোয়েন্দারা মিলেও করতে পারছেন না কুল কিনারা।
রিমান্ডে থাকা আসামিরা এক এক সময় দিচ্ছে এক এক তথ্য, যা মিলাতে নাকানি চুবানি অবস্থা। সময়ের সাথে এমপি খুনের বর্ণনাতেও ভিন্নতা আনছে কিলিং মিশন সাকসেস করা শিমুল ভূঁইয়া। কর্মকর্তাদের ধারণা লাশ যাতে উদ্ধার না হয় এই জন্যই দিচ্ছে বিভ্রান্তিকর সব তথ্য। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় ডিবির রিমান্ডে শিমুল ভূঁইয়ার সঙ্গে তার ভাতিজা তানভীর ভূঁইয়াও রয়েছেন। এছাড়া শিলাস্তি রহমান নামের এক নারীও রিমান্ডে আছেন। অপরদিকে কলকাতার সিআইডি পুলিশের রিমান্ডে আছেন খুনের পর মরদেহ টুকরো টুকরো করা ভয়ঙ্কর কসাই জিহাদ। জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে জানা যায়, খুনের পরিকল্পনার আলাপ আলোচনায় শিমুল ভূঁইয়া হোয়াটসঅ্যাপে কথা বলেছেন। এক্ষেত্রে ইন্দোনেশিয়ার একটি ফোন নম্বর ব্যবহার করেছেন। তিনি গ্রেফতারের পর প্রথমে পুলিশকে বলেছিলেন এমপি আনারকে একটি চেয়ারে বসিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ টুকরো টুকরো করে খালে ফেলে দেওয়ার তথ্য দেন। পরে দিয়েছেন আরেক রকম বর্ণনা। পরের ভাষ্য, খুনের উদ্দেশ্যে নয়, আপত্তিকর ছবি তুলে টাকা আদায়ের লক্ষ্যে আনারকে তারা ফ্ল্যাটে ডেকে নিয়েছিলেন। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে এমপির জ্ঞান ফেরেনি। এরপর তাকে খুন করা হয়। এর আগে আরেকটি ভাষ্যে খুনের আগে এমপির সঙ্গে ধস্তাধস্তির কথাও বলেছিলেন শিমুল। লাশের খণ্ডিত অংশ বাইরে ফেলা নিয়েও তিনি পুলিশকে কয়েক ধরনের তথ্য দিয়েছেন। ডিবি জানায়, চেতনানাশক প্রয়োগ করে আপত্তিকর ছবি তোলা হয়েছে বলে শিমুল যে তথ্য দিয়েছেন তার সঙ্গে শিলাস্তি রহমানের কথার মিল পাননি তদন্তকারীরা। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শিলাস্তি রহমান জানিয়েছেন, চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তার সঙ্গে ছবি তোলার মতো কোনো ঘটনা ঘটেনি। ডিবির ধারণা, লাশ উদ্ধার যাতে না হয় সেজন্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। এদিকে কসাই জিহাদ কলকাতার সিআইডি রিমান্ডে। তাকে নিয়ে সিআইডি পুলিশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েও লাশ বা দেহাংশের কোনো সন্ধান করতে পারেনি। এমপি খুনের ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্যের তদন্ত দল রবিবার সকালে কলকাতায় পৌঁছায়। তারা বাংলাদেশে গ্রেফতার 3 আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো কলকাতায় যাচাই বাছাই করছেন বলেও জানান ডিবি প্রধান হারুন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরিচয় দেন ব্যবসায়ী, কিন্তু কি ব্যবসা করেন তা স্পষ্ট। রাজধানীর অভিজাত এলাকায় যেমন আছে একাধিক বাড়ি, তেমনি আছে ঢাকার বাইরেও। কোনো বাড়ি আবার রহস্যে ঘেরা, ভেতরে কি হয় জানে না কেউ। বলছি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের কথা। রাজধানীতে তার এমনই এক রহস্যময় বাড়ির খোঁজ পাওয়া গেছে। কি হয় সেখানে? শাহিনের সাথে কাদেরই বা যাতায়াত ছিল ওই বাড়িতে? আকলাকুস সাফাকে সাথে নিয়ে তা জানার চেষ্টা করেছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। এমপি আনার নিখোঁজের ঘটনায় আলোচিত নারী সেলেস্তি রহমানকে প্রায়ই বাড়িধারার ভাটারা এলাকার এই বাড়িটিতে নিয়ে আসতেন শাহিন। নির্মাণাধীন বাড়িটির 2য় ও 3য় তলায় আছে বিশেষ কামরা, আলো ঝলমলে ছোট ছোট হলরুম। এমনকি বাড়ির কর্মচারীদেরও উপরে ওঠার অনুমতি ছিল না। শাহিনের সাথে বিভিন্ন তরুণীসহ ভিআইপি লোকজনের আসা যাওয়া ছিল, সময় কাটাতেন রাতভর। আমরা কি শাহিন সাহেবের লোক না ডিবির লোক? আমরা আগে শাহিন সাহেবের লোক ছিলাম, পরে ডিবির লোক হয়ে গেছি। মানে আগে শাহিন সাহেবের লোক ছিল? আমাদের দায়িত্ব ছিল হচ্ছে এইসব দেখাশোনা করা, গ্রাউন্ড ফ্লোরে যত যায় পরিষ্কার করা, বাজার টাজার করা। কিন্তু 3 তলার উপরে ওঠা নিষেধ। 3 তলার না, আমাদের এই ফ্লোরেই ওঠা নিষেধ। বিশেষ পার্টি বা মিটিংয়ের সময় কর্মচারী উপস্থিতি থাকতো বেশি। অনুষ্ঠান শেষে চলেও যেত তারা। কয়জন ছিল তোমরা? ছিল তো অনেকেই, আমি তো নতুন আসছি, আমি তো জানি না। অনেকে বলতে ফ্লোর তো হচ্ছে 2টা ফ্লোরে থাকে, বাকি তো কাজ হচ্ছে। তারা আসতো, কাজ করতে। বাড়িধারার খুব কাছের এলাকার এই বাড়িটির জায়গা সহ মূল্য প্রায় 10 কোটি টাকা। ভেতরে সাজসজ্জার খরচের হিসাব দেখে রীতিমতো অবাক হয়েছেন গোয়েন্দারা। দফায় দফায় এমপি আনারকে অপহরণের পরিকল্পনা এ বাড়িতেও হয়েছিল বলে ধারণা গোয়েন্দাদের। যদিও প্রথমে আইনজীবীর মাধ্যমে বক্তব্য জানাবেন বলেছিলেন, পরে আর যোগাযোগ করেননি শাহিন। 5-6 দিন আগে হবে। ডিবি পুলিশ আসা 5-6 দিন আগে রাতে চলে গেছে। রাতে না, এখানে দিনের বেলা আসছে। একা আসছিল? সাথে কি আসছিল? ম্যানেজার।
ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার নির্জন পাড়াগাঁয়ে 50 বিঘা জমির ওপর রহস্যময় আলিশান অভিজাত বাড়িটি আক্তারুজ্জামান শাহিনের। তিনি স্থানীয় পৌরসভা মেয়রের ছোট ভাই। দিনের বেলা দারোয়ান ছাড়া কাউকে দেখা না গেলেও রাতের বেলা প্রায়ই নামিদামি গাড়ির আনাগোনা ছিল সেখানে। আমেরিকার পাসপোর্টধারী শাহিন দেশে এসে থাকতেন রহস্যময় এই বাড়িটিতে। এ সময় দেখা করতেন তার বন্ধু এমপি আনারও। পৌর মেয়র দাবি করেছেন তিনি নিজেও জানেন না সেখানে কি হয়, কারা কারা আসা যাওয়া করেন। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। এছাড়াও ঢাকার গুলশান, বনানী, উত্তরায় শাহিনের এমন আরও বাড়ি ও বিলাসবহুল ফ্ল্যাটের খোঁজ করছেন গোয়েন্দারা। মূল অভিযুক্ত এমপি আনারকে হত্যার অভিযোগে যিনি অভিযুক্ত মূল পরিকল্পনাকারী হিসেবে আক্তারুজ্জামান শাহিন, তার বাড়ি এটি। বিভিন্ন সময় অভিযোগ আছে আক্তারুজ্জামান শাহিন তার বিভিন্ন সহযোগী এবং বিভিন্ন প্ল্যান বা বিভিন্ন অপারেশন করার আগে এখানে বসেই পরিকল্পনা করতেন। এমনকি এই ভাটারা এলাকার অনেকটা নিরিবিলি পরিবেশে এই আলিশান বাড়ির বাহিরে থেকে বোঝার উপায় নেই যে এর ভেতরে এরকম পরিকল্পনা করা হতো বা এরকম আলোচিত একজন ব্যক্তি এখানে নিয়মিত যাতায়াত করতেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। কাল উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছে প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। উপকূলীয় জেলার উপজেলা সহ 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19টি ও নানা জটিলতার কারণে 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। শিক্ষার উন্নয়নে এগিয়ে যাচ্ছে নারী, অথচ আজও ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে কাটেনি সামাজিক ট্যাবু। কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে মাসিককালীন দিনগুলো আরও চ্যালেঞ্জের। দীর্ঘক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকতে হচ্ছে। গণশৌচাগারও নারী বান্ধব নয়। এতে দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন নারীর পিরিয়ড বান্ধব পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে পুরুষকেও, যার শুরুটা হতে হবে পরিবার থেকে। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখুন বিস্তারিত। অ্যাডভোকেট আসমা আক্তার। দিনের আলো ফুরলেও কাজ ফুরায় না তার। আদালতের এ প্রান্ত থেকে ও প্রান্তে লেগেই থাকে ছোটাছুটি। তবে প্রতি মাসে পিরিয়ডের সময়টায় দৈনিক ব্যস্ততায় নিজের পরিচ্ছন্নতার বিষয়টি কি মাথায় রাখতে পারেন তিনি? আমাকে টোটাল 12 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। এই সময়টায় চাইলেও আমি চেঞ্জ করার খুব একটা সময় পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না। চা বিক্রেতা সোনিয়া খাতুনের গল্পটিও এক। পেট চালানোর তাগিদে দিনের বেশিরভাগ সময়ই থাকতে হয় দোকানে। পাবলিক টয়লেট যেখানে রাজধানীতে দুষ্প্রাপ্য, সেখানে মাসিককালীন পরিচ্ছন্নতা অনেকটা বিলাসিতা বৈকি। বেশিরভাগ দোকানেই সময় দেই, কারণে পরিবর্তন করতে এবং চেঞ্জ করতে সময় পাওয়া যায় না। অ্যাডভোকেট আসমা কিংবা চা বিক্রেতা সোনিয়া, দুজনের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হলেও মাসের বিশেষ কটি দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু এক। বর্তমান সমাজ ব্যবস্থা নারীদের পিরিয়ড বান্ধব না হওয়ায় নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগতে হচ্ছে তাদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও এক। অপরিচ্ছন্ন শৌচাগার আর দীর্ঘ সময় একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় বাড়ছে জরায়ুজনিত নানা অসুখ। মেয়েদের জন্য প্রপার টয়লেটের ব্যবস্থা তো নেই, কিংবা থাকলেও সেটা অপরিচ্ছন্ন, এমনই অপরিচ্ছন্ন যে সেখানে কোনো মতেই প্রবেশযোগ্য নয়। যৌনাঙ্গের বিভিন্ন ইনফেকশন কিন্তু ওদের এই প্যাড থেকেই হয়ে যাচ্ছে। প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কটন, বিভিন্ন রকম টিস্যু যেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেরাইল না, ইভেন আপনার কাপড় ইউজ করছে, এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয়। সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে।
কর্মজীবী নারীদের দীর্ঘক্ষণ শোষণে সক্ষম এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি পিরিয়ড চলাকালীন সারা দিনের মতো পর্যাপ্ত প্যাড সাথে নিয়ে বের হতে হবে। নারীদের দাবি, পিরিয়ড বান্ধব পরিবেশ থাকলে নির্দ্বিধায় এগিয়ে যাবে নারীরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পাবলিক টয়লেটগুলো আছে ওখানে ন্যাপকিনের ব্যবস্থা থাকে না, পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকে না, তারপর একটা সিকিউরিটি একটা ব্যাপার আছে। আমরা যারা কর্মব্যস্ত নারী আছি তারা ঘন ঘন চেঞ্জ করতে পারি না, দিন শেষে আমাদের একটা জটিলতা তৈরি হয় বা চেঞ্জ করার এই সুযোগটাও পাই না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।